আসসালামু আলাইকুম। তামিমের যেটা হয়েছিল অ্যাকিউট হার্ট অ্যাটাকের ক্ষেত্রে সেটা কিন্তু হয়। আমরা দেখি যে অ্যাকিউট হার্ট অ্যাটাক হলে 10 to 20% পেশেন্ট কখনো হসপিটাল পর্যন্ত পৌঁছতে পারে না, তার হার্ট অ্যারেস্ট হয়। এখানে তাই হয়েছে। রক্ষা যেটা, তার সাথে ডাক্তাররা ছিলেন, সাথে সাথে কার্ডিয়াক মেসেজ শুরু করেছিলেন। আর নিজে পাম্প করছে না, আমরা জোর করে ফোর্স করে কিছুটা পাম্প করিয়ে রাখতে পারছি। এখানে নিয়ে এসছেন, সাথে সাথে তাকে ক্যাথল্যাবে নিয়ে গিয়ে দেখা হয়েছে কি প্রবলেম, এবং সেটা দেখে তার যে বন্ধ আর্টারিটা সাথে সাথে খুলে দিয়েছেন। একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমি গর্বিত যে আমার প্রতিষ্ঠানের একসময় ছাত্র, এখানকার এখন যে কনসালটেন্ট কার্ডিওলজিস্ট, সেই ডক্টর মারুফ, ভালো না মনিরুজ্জামান, না ডক্টর মনিরুজ্জামান মারুফ চমৎকার একটা কাজ করেছে। মানে ওর কাজটা দেখে আমি খুব খুশি। কিন্তু আমাদের প্রোডাক্টটা এরকমভাবে এই দেশের একজন বিশিষ্ট সন্তানকে মৃত্যুর মুখ থেকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছে, এটা ক্রেডিট আমাদের সবার। খুব ইম্পর্টেন্ট জিনিস যেটা, অ্যাকিউট এপিসোডটা গেছে 22 থেকে আরো 10 মিনিট আগে, 32 মিনিটের মতো তাকে কার্ডিয়াক মেসেজ দিতে হয়েছে। সেখান থেকে উঠে আসা সৌভাগ্য সবসময় হয় না। উপযুক্ত চিকিৎসা, সুচিকিৎসা, অ্যাপ্রোপ্রিয়েট চিকিৎসা পাওয়ার জন্য কিন্তু এই সৌভাগ্যটা আমরা পেয়েছি। তামিমকে ফেরত পেয়েছি। কতটা ফেরত পেয়েছি? আজকে সকালবেলা তার ইকোকার্ডিওগ্রাফ করে হার্টের ফাংশনটা দেখা হচ্ছিল, দেখে মনে হয় কোনো প্রবলেমই নেই, তরতাজা। মনে রাখতে হবে এটাই কিন্তু একটা ছদ্মবেশ, হার্টের আবারও সে অ্যাবনর্মাল বিট হতে পারে, সম্ভাবনা ডেফিনেটলি কমে গেছে। ওটা হয়েছিল কেন? একটা বড় আর্টারি বন্ধ ছিল, খাবার নেই, অক্সিজেন নেই, ওই টিস্যুটা ইরিটেটেড, সেই জন্যই অ্যাবনর্মাল বিটটা। এখন সেটা খুলে গেছে, স্লাইড সম্ভাবনা আছে। সেই জন্য আমরা তাকে বলেছি যে 48 থেকে 72 ঘন্টা পর্যন্ত একটা ক্রিটিক্যাল টাইম, যাতে আর কোনো প্রবলেম না হয়। কথাবার্তা একটু কম বলা উচিত, একদম বিশ্রামে থাকা উচিত, কোরকম এজিটেশনে যাওয়া উচিত নয়। ইনিশিয়াল পিরিয়ডটা এখানে একটু থেকে স্টেবল হয়ে তারপরে তার রিহ্যাবিলিটেশনের জন্য আরো ভালো কোনো জায়গায় সে যেতে চান, অবশ্যই যেতে পারবেন। এখানে উপস্থিত আপনারা যা আছেন সবাইকে একটা জিনিস বলি যে আপনার একটা কিডনি, দুটো কিডনি নষ্ট হলে আপনি ডায়ালিসিস করার সুযোগ পাবেন। একটা লাংস নষ্ট হলেও আপনি আরেকটা লাংস দিয়ে ভালো চলতে পারবেন। কিন্তু এই হৃদযন্ত্রটি 5 মিনিটের জন্য বন্ধ থাকলে আপনি মরহুম হয়ে যাবেন। 5 মিনিটের বেশি যদি থাকে, তারপরে যদি চালুও করা হয়, আপনার ব্রেইন ড্যামেজ হওয়ার সম্ভাবনা থেকে যাবে। জীবন মৃত্যু হয়ে বেঁচে থাকার কোনো মানে নেই। কাজেই এই যত্নটা আমাদের সবাইকে নেওয়া উচিত। তামিমের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে, তার মানে ওয়ার্নিং কিছু কিন্তু উনি আগে থেকে পেয়েছিলেন, উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে। সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন, 3টে স্টেন্ট লেগেছিল, তাই না? শেন ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি, খেয়াল করে দেখেন। তারা তো সবাই ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট, তারপরে হয়েছে। এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন, নিজের রিস্ক ফ্যাক্টরটা দেখা উচিত। তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে। যাদের এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কেপিজেড হাসপাতাল কর্তৃপক্ষকে, তাদের ক্রেডিট দেই, তাদেরকে আমি অভিনন্দন দেই, এবং ডক্টর মারুফকে। দে আর আওয়ার লিটল হিরো, যারা আমাদের দেশের একজন খুব অ্যাসেটকে এখানে নিয়ে আসতে পারছেন। আর সেটা আমি বলছি যে পুরো কর্তৃপক্ষ তারা এটা না করলে হতো না। তারা এটা একজনের কাজ না, কিন্তু পুরো টিমের কাজ। একটা ক্যাথল্যাবে যখন কাজ করে, মানুষ যখন কাজ করে, তার রেডিওগ্রাফার, তার অ্যানেস্থেটিস্ট, তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে, প্রত্যেকের কাজ একটা। করার পরে এই রোগীর যে নার্সিং করাটা, সেই নার্সেরও কাজ আছে। এই পুরো জিনিসটা কোঅর্ডিনেটেড হয়ে করতে হয়। এখানে আছে দেখে অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয়। সারা দেশে 83টা সেন্টারে ক্যাথল্যাব আছে আমাদের দেশে, বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক, 56টা বোধহয় ঢাকায়। কিন্তু আমরা চাইব খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসিএ হয়, এটাকে যেটা বলে, চিরাঙে হয়, ময়মনসিংহে হয়, আপনার সিলেটে হয়, ফরিদপুরে হয়, দিনাজপুরে হয়, হচ্ছে। কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের
কংগ্রেচুলেট করা উচিত, সাহস দেওয়া উচিত, কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন। আমরা যত তাদেরকে সাহস দিব তত কিন্তু আমাদেরই লাভ, কারণ সার্ভিসটা আমাদের জন্য। আপনারা যারা আছেন প্রেসে, আপনাদের কাজ জনগণকে সচেতন করা। তামিমে যখন হতে পারে, আপনার আমার নয় কেন? জীবন যেন পদ্মপাতায় জল, সেটা কিন্তু শুধুমাত্র হার্টের জন্যই সত্য, অন্য ক্ষেত্রে অতটা না। আমি অনেক বলেছি, আপনার ধৈর্য ধরে শুনেছেন, ধন্যবাদ। আমাদের ডিজি স্যার, জাফর স্যার একটু বলবেন। আমাদের অধিদপ্তরের মহাপরিচালক স্যার, আপনাদেরকে এখন সামরিক বিষয় আমাদের বর্তমান করণীয় আমরা কি করেছি এবং কি করা উচিত বা কি করতে যাচ্ছি আমরা সরকারের পক্ষ থেকে, স্যার আপনাদেরকে বলবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ, আজকে প্রেস ব্রিফিংয়ে যারা যোগদান করেছেন সবাইকে অভিনন্দন জানিয়ে এবং সালাম জানিয়ে আমার বক্তব্য শুরু করেছি। আমাদের জাতীয় সম্পদ, জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল, আপনারা জানেন যে তার অ্যাকচুয়ালি শারীরিকভাবে অসুস্থতা বোধ করে গতকাল সকাল 10:30টার দিকে, এবং তিনি এসেছিলেন এখানে, এবং ডাক্তাররা তাকে কার্ডিয়াক প্রবলেম হিসেবেই সন্দেহ করেছেন এবং প্রাথমিকভাবে কিছু চিকিৎসাও দিয়েছেন, কিছু পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং এটাও বলেছিলেন যে এই মুহূর্তে আপনার কোথাও মুভ করা ঠিক হবে না। কিন্তু এটাই স্বাভাবিক, আমরা যে কেউ অসুস্থ হলে, সবচেয়ে বড় কথা উনি আমাদের ন্যাশনাল একজন সেলিব্রিটি, ওনার অবস্থান বিবেচনা করে উনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন তাড়াতাড়ি ঢাকায় শিফট করার জন্য, এবং হেলিকপ্টারের ব্যবস্থা হয়েছিল, এবং আমাদের এখান থেকে 2 জন ডাক্তার এবং ওখানকার ডাক্তার মিলে 4 জন হেলিকপ্টারে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন। এই মুহূর্তে তার হার্ট অ্যাটাক হয়েছে এবং তার নাড়ি স্পন্দন পাওয়া যায়নি। তারপরে ডাক্তাররা সিপিআর দিয়েছেন, সেটা হচ্ছে কার্ডিওপালমোনারি রিসাসিটেশন বডি, এক ধরনের চিকিৎসা ব্যবস্থা। হার্ট যদি কাজ করা বন্ধ করে দেয়, তাকে চালু করার জন্য এই ব্যবস্থা নিয়েছেন। আল্লাহর বিশেষ রহমত, অল ক্রেডিট গোজ টু অলমাইটি আল্লাহ। তারপরে ওনারা যেটা করেছেন ওনাদের জন্য যায় সেটা। আল্লাহ পাক যদি সাহায্য না করেন তাহলে তো আমরা কোনোভাবেই বেঁচে থাকতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করছি। আমি আশা করি সবার সার্বিক ব্যবস্থাপনায় এবং আপনাদের সবার দোয়ায় আমাদের জাতীয় ক্রিকেট দলের ওপেনিং ব্যাটসম্যান তামিম ইকবাল এখনো সুস্থ। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমাদের পরিচালক হাসপাতাল এবং ক্লিনিক মইনুল হাসান সরাসরি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রেখেছে, সার্বিক পরিস্থিতি অবলোকন করেছে এবং আমাদের উপদেষ্টা মহোদয় নূরজাহান বেগমকে যথাসময়ে টাইম টু টাইম সেটা ইনফর্ম করেছেন, এবং উপদেষ্টা মহোদয় তার পরিবারের সদস্য নাফিস ইকবাল এবং তার ওয়াইফের সঙ্গে কথাও বলেছেন। তো আলহামদুলিল্লাহ, আমাদের ওনার নির্দেশে আমি আমাদের জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের পরিচালক স্বনামধন্য কার্ডিওলজিস্ট প্রফেসর আব্দুল ওয়াদুদকে নিয়ে এবং ডাইরেক্টর হসপিটালকে নিয়ে আমরা এখানে এসেছি, এবং আপনারা অলরেডি জেনেছেন যে ওনার সার্বিক অবস্থা আলহামদুলিল্লাহ আশাব্যঞ্জক। কিন্তু কখনো কখনো যে প্রাইমারি পিসিআই হয়েছে এটা একটা ফরেন বডি, সেখানে একটু রিয়াকশন হতে পারে, হার্ট নানাভাবে এটার উপর অ্যাকশন হতে পারে, রিয়াকশন হতে পারে। সো সবকিছু মিলে, এবং যে রিংটা লাগানো হয়েছে সেটার সাময়িকভাবে কোনোভাবে বন্ধ হয়ে যেতে পারে, আমরা থ্রম্বোসিস বলি, সে রিস্কটা রয়েছে, যদিও সেটার পরিসংখ্যানে খুবই কম, কিন্তু হতে পারে, সেই আশঙ্কা রয়েছে। সে ব্যাপারে ওনার পরিবারের সদস্যের সঙ্গে আমরা কথা বলেছি, বিষয়টা বলেছি, এবং ডাক্তার যারা ছিলেন, বিশেষ করে ডাক্তার মারুফ কার্ডিওলজিস্ট এবং তার যে টিম, ওয়ার্কিং টিম এবং অ্যাডমিনিস্ট্রেটিভ ম্যানেজমেন্ট অ্যাজ এ হোল সবকিছু মিলিয়ে
আল্লাহর বিশেষ রহমতে আমরা তাকে একটা নব্য জীবন দান করতে সমর্থ হয়েছি। এই বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় তথা স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে আমি তাদেরকে কৃতজ্ঞভাবে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এখন ওনার পরিবারের সদস্যদের সাথে আমার আলাপ হয়েছে। আমাদের হার্ট ফাউন্ডেশনের কার্ডিয়াক সার্জন ফারুক স্যার ওনার আত্মীয়, তার সঙ্গে ওনারা আলাপ করবেন। এই মুহূর্তে মুভ করা তার জন্য খুবই রিস্কি এবং সে বিষয়টা তামিম ইকবালের সাথেও আমরা আলাপ করেছি। এটাই স্বাভাবিক, সর্বোচ্চ চিকিৎসা সুবিধা যেখানে থাকবে সেখানে মানুষ যেতে চাইবে, কিন্তু তার জন্য যাওয়াটা কতটা নিরাপদ এই বিষয়টা তো ওনার সাথে আলাপ করেছি। যদিও এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত, কিন্তু আমাদের ডাক্তারদের সিদ্ধান্তকে অ্যাকচুয়ালি সম্মান স্বরূপ এটাকে মেনে না চললে যে আশঙ্কাটুকু থাকে সেটা সম্পর্কে আমরা তো ভবিষ্যৎ বলতে পারবো না। এবং আরো কিছু বিষয় থাকে একজন ডাক্তার এবং রোগীর যে পারস্পরিক বিষয়, সেগুলো আমরা আলাপ করেছি। ওনাকে কিভাবে চলা উচিত, কি কি মেনে চলা উচিত সেগুলো এ বিষয়ে আমাদের প্রফেসর ওয়াদুদ বলেছেন। তো আমরা সবাই মিলে অ্যাকচুয়ালি ওনার জন্য দোয়া করি এবং কেপিজি হাসপাতালের সবাইকে আরেকবার ধন্যবাদ জানাই। এবং এটা আপনারা জাতীয়ভাবে প্রচার করেন যে আমাদের কার্ডিওলজির যে ব্যবস্থাপনা, সেখানে দেশের সার্বিক পরিস্থিতি কি এবং নির্ভরযোগ্য অবস্থান এখন আমরা আছি এবং বিশ্বমানের একটা চিকিৎসা তামিম ইকবাল পেয়েছে। এই বিষয়গুলো আপনারা তুলে ধরবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। সবাইকে ভালো রাখেন আল্লাহ, এবং সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রশ্ন আপনারা বললেন যে রিস্কি এই মুহূর্তে মুভ করা, আপনাদের তরফ থেকে আসলে পরামর্শটা কি ছিল, কতদিন বা কয় ঘন্টা পরে? এটা কিন্তু আমরা অলরেডি বলেছি। এটা একটু বলি, এটা উনি বলবেন। রিস্কটা কিন্তু কম, লেস দেন 1%, কিন্তু যদি ঘটে যায় ওই রোগীর জন্য 100%, তাই না? আর তামিম ইজ তামিম, আমাদের ন্যাশনাল এসে 48 ঘন্টা থেকে 72 ঘন্টা তার থাকা উচিত, তারপরে সে মুভ করা যায়। তার সর্বশেষ বক্তব্যটা কি? সেটা তার পরিবারের বক্তব্য। বিষয়টা হচ্ছে যে রোগীর সাথে ডাক্তারের কিছু সম্পর্ক থাকে যেগুলো অন্যের কাছে ডিসক্লোজ করা সমীচীন নয়। সো সেই বিষয়গুলো যেগুলো আমরা সাধারণভাবে যে পরামর্শ সেগুলো আমরা দিয়েছি, সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যে পরবর্তী আজকে সময় যাচ্ছে 48 আওয়ার্স থেকে 72 আওয়ার্স হচ্ছে রিস্কি পিরিয়ড। এবং আমাদের বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, জাতীয় হৃদরোগ হাসপাতাল ইনস্টিটিউটের পরিচালক মহোদয় বলেছেন যে উনি ওনার নর্মাল কাজে ফিরে যাওয়ার জন্য অ্যাটলিস্ট 3 মাস সময় দিতে হবে, মানে খেলাধুলায়। এছাড়া উনি বাসায় স্বাভাবিক কাজকর্ম হাঁটাচলা করবেন সপ্তাহখানেক এবং রেস্টেই থাকতে হবে। যদিও দেখেন সব পরীক্ষা নিরীক্ষায় কিন্তু পুরো রোগ সবসময় আসে না। প্রাথমিক যে ইসিজি করা হয়েছিল তাকে সেখানে চেঞ্জ আসেনি, এবং আজকে সকালে ইকো করা হয়েছে, দ্যাটস গুড, সবই ঠিক আছে। তারপরে যে কোনো সময় যে কোনো জিনিস ঘটে যেতে পারে। এই বিষয়গুলো অত্যন্ত গুরুত্ব সহকারে পরিবারের সদস্যদের সাথে আমরা আলাপ করেছি। এখন ওনাদের সিদ্ধান্তের উপর আমাদের সিদ্ধান্ত, আমরা কোনো কারো উপর তো জোর করতে পারবো না। আলহামদুলিল্লাহ তার অবস্থার উন্নতি হয়েছে, আল্লাহ না করুক খারাপ অবস্থা হয়ে গেলে সেটার দায় দায়িত্ব অ্যাকচুয়ালি এই প্রতিষ্ঠানের উপরে হয়তো বর্তাইতো। যাই হোক, সেই বিষয়গুলো আমরা আলোচনা করতে চাচ্ছি না। আমরা খুবই পজিটিভ, আলহামদুলিল্লাহ আল্লাহর সার্বিক সহায়তায় এবং সর্ব উত্তম ব্যবস্থাপনায় উনি এখন আরোগ্য লাভ করেছেন। কিন্তু পরবর্তীতে জি আপনি একটা জাতীয় ইস্যু নিয়ে কথা বলছেন, আমরা যদিও একটা স্পেসিফিক বিষয় নিয়ে একত্রিত হয়েছে, আপনি এটা করতেই পারেন, কারণ আপনারা সমাজের দায়িত্ব পালন করছেন। ধন্যবাদ আপনাকে। আমাদের অধ্যাপক আব্দুল ওয়াদ কিন্তু বলেছেন অলরেডি যে কোথায় কোথায় কি ব্যবস্থাপনা আছেন। আমাদের জনগোষ্ঠীর তুলনায় সেটা ডেফিনেটলি সীমাবদ্ধতা আছে, প্রতিকূলতা আছে। তার মধ্যেও যতটুকু ব্যবস্থাপনা থাকা দরকার, অ্যাটলিস্ট যে ইমার্জেন্সিগুলো সেটা ট্যাকেল দেওয়ার মতো অবস্থা আছে। মানিকগঞ্জ হাসপাতাল আছে, ওখানে আমাদের ক্যাথল্যাব আছে, কিন্তু সেটা এখনো চালু নাই। জনগোষ্ঠীর তুলনায় ব্যবস্থাপনা অপ্রতুল, সেটা আমাদের সবাইকে স্বীকার করতে হবে। এখন এটা একটা বিশেষ ব্যবস্থাপনা, সাধারণ ব্যবস্থাপনা, মানসম্পন্ন চিকিৎসা সেবা আমরা মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে চাই, এবং অন্তর্বর্তীকালীন সরকার তথা মন্ত্রণালয় সেভাবে কাজ করে যাচ্ছে। একটা জিনিসের জন্য সময় দিতে হবে,
সুযোগ দিতে হবে, সাপোর্ট দিতে হবে, সবকিছু মিলে আপনাদের সাপোর্ট আমরা এক্সপেক্ট করি, আপনাদের পজিটিভ নিউজ আমরা এক্সপেক্ট করি এবং আপনাদের সহযোগিতা চাই। ধন্যবাদ। প্রশ্ন ছিল, আপনি কিছুক্ষণ আগে বললেন যে 3 মাস পরে উনি স্বাভাবিক কাজকর্মে ফিরে যেতে পারবেন, সেক্ষেত্রে কি আমরা ধরে নিতে পারি যে 3 মাস পরে উনি পুরোপুরি ক্রিকেট খেলতে পারবেন? এক্স্যাক্টলি। এটা অ্যাকচুয়ালি আরো কিছু উনি বলবেন, কিন্তু বিষয়টা না, উনি কিন্তু এই 3 মাস কিন্তু আন্ডার অবজারভেশনে থাকবেন। ওনার শারীরিক অবস্থা কি, তার কোনো অবনতি হচ্ছে না উন্নতি হচ্ছে, এগুলো বিষয় বিবেচনা করে নিশ্চয়ই একটা মেডিকেল বোর্ড তাকে পারমিট করবে যে ইউ ক্যান প্লে, এইটা বিষয় উনি বলবেন। 3 মাস পরে এই যে এখন যে সময়টা, সে কিন্তু উনি বাথরুমে যেতে পারবেন, কেউ একজন সাথে থাকা উচিত। এখন যে তাকে 48 ঘন্টা 72 ঘন্টা পরে তাকে কিন্তু আমরা অনেক সময় এখনো হয়তো অবজারভেশন, উনি হয়তো যে কোনো একটা ভালো হসপিটালে যেতে চাইবেন, থাকতে পারেন, আমরা 5 দিন পরে রুগীদের ছেড়েই দিই। ছেড়ে দিয়ে বলে তুমি কিন্তু 1 সপ্তাহ হাউস অ্যারেস্ট থাকবা, হাউস বাসায় বসে বসে টিভি দেখো, গল্প করো, টেলিফোনে কথা বলো, অসুবিধা নেই, বাইরে যেও না, ঘরের মধ্যে হাঁটাহাঁটি করো। তারপরে আস্তে আস্তে তুমি হাঁটা শুরু করো, তুমি সিঁড়ি ভাঙো, আস্তে ভাঙো। একটা ফরেন বডি দিয়ে তুমি পথ খুলে দিয়েছ, বডি সেটাকে আত্মস্থ করতে হবে, তো সে আত্মস্থ করার জন্য সময় দিতে হবে। আমি এক্সাম্পলটা তামিমকে বলেছি, আজকে প্রেগনেন্ট হলে কালকে বাচ্চা বেরোবে না, বাচ্চার হাসিমুখ দেখতে হলে 9.5 মাস ওয়েট করতে হবে। 6 মাসের যদি সেটা বের করতে চাই, সেটা অ্যাবর্শন হয়ে যাবে। প্রত্যেকের একটা টাইম কোর্স আছে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। ওটা খুব বেশি ফোর্স করা উচিত না। 3 মাসের মধ্যে সেই স্ট্যান্ডটাকে বডি নিজের করে নিবে। কিভাবে? তারপর তার নিজের সেলের প্রলেপ দিয়ে দিবে। পথ খুলে গেছে। পথ খুলে যাওয়ার যে, পথ বন্ধ হয়ে যাওয়ার যে বেসিক কারণটা, চর্বি জমে বন্ধ হওয়া, সেটা তো রয়ে গেছে। তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি আছে, সে স্মোকার, তার কোলেস্টেরল প্রোফাইল কেমন ছিল? বেশি। এই রিস্ক ফ্যাক্টরগুলো না কমালে তা আবারও হতে পারে। আমি তো পথ খুলে দিয়ে মানেই তো তার চিকিৎসা শেষ হয়ে গেল না। আমি আমার রুগীদের বলি এরকম কাজ করার পরে যে দেখো, সৌন্দর্য তৈরি করে দিলাম, সেই সৌন্দর্য ধরে রাখার দায়িত্ব কিন্তু তোমার নিজের। তামিমকে বলেছি আমলনামা কিন্তু আমারটা আমার হাতে, আমি তো উপদেশ দিয়ে খালাস, আপনাকে সেটা মানতে হবে। তো জোর করে কিন্তু আমি কিছু করতে পারবো না। আর দিস ইজ বোনাস লাইফ। আমি একটা জিনিসে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, তামিম কিন্তু এই যে স্টেন্টিং করে দিয়েছে, এটা সাংঘাতিক ভালো কাজ, বুঝলাম। তার যে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল, যে ডাক্তারগুলো তাকে আধা ঘন্টার মতো যে সিপিআর দিয়েছে, সেটা যদি না দিত, আজকে তার এলভি ফাংশন ভালো থাকতো না, আজকে তার ব্রেন ড্যামেজ হয়ে থাকতো। ইট ইজ সো ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে এই মেসেজটা দিতে চাই যে এই কার্ডিয়াক সিপিআর যেটা আমার ইন্টারপ্রেট করতে, এই বেসিক জিনিসটা আমাদের স্কুল কলেজে শেখানো উচিত। স্কাউট আন্দোলন কিন্তু শিখাতো, এখন স্কাউটদের কোনো কোথাও কিছু আমরা দেখি না। কিন্তু এটা দিলে পরে আপনার ঘরে আপনার মা বাবা, আপনার চাচা খালা কিংবা আপনার স্পাউস, আপনি কিন্তু এই জিনিসটা করে তাকে টেম্পোরারি বাঁচিয়ে রাখতে পারেন। তারপর উপযুক্ত জায়গায় পৌঁছতে বাকিটুকু ডাক্তাররা করবে। ওই সময়টুকু তো পেতে হবে। আমি বলেছি কি, যদি আমার হার্ট স্ট্রোক থাকে, আমার 1 মিনিটের মধ্যে আমি জ্ঞান হারাবো, 3 মিনিটের মধ্যে আমার অর্গানগুলো আস্তে আস্তে শাটডাউন করা শুরু করবে, 5 মিনিটের মধ্যে আমার ব্রেন এবং হার্ট দুটো ড্যামেজ হয়ে যাবে, 9 মিনিট পরে কোনো চান্স নাই ফেরত আসার। আমি এর মধ্যেই সিপিআরটা শুরু করে কিছুটা হলো সার্কুলেশন রাখতে চাইব। কোন 3টা অর্গানে? ব্রেন, হার্ট, কিডনি। আমি যে চাপা দিচ্ছি, কি করছি? পিছনে আমার মেরুদণ্ড আছে, সামনে ওয়ালটা আছে, হার্টটা মাঝখানে, সেখানে চাপ দিলে পরে আপনি হার্টটাকে জোর করে কিছু ব্লাড চলাচল করাতে পারছেন। ওনারা সেটা করতে পেরেছেন। আমি শুধু মারুফ না, যে ডাক্তাররা তাকে সিপিআর দিয়েছেন তাদেরকেও আমি অভিনন্দন জানাই। তারা তামিমকে বাঁচানোর পিছনে আল্লাহর রহমত যে তারা ছিলেন, তারা কাজটা করেছেন। আপনাদের জ্ঞাতার থেকে তো বলি যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে এখন 8টা ডিভিশনে কার্ডিয়াক হাসপাতাল অ্যাকচুয়ালি নির্মাণাধীন রয়েছে। সেখানে পর্যাপ্ত পরিমাণে আমাদের জনবল নেওয়ার ব্যবস্থা হচ্ছে। দেশের মেডিকেল কলেজ সহ অনেক ডিস্ট্রিক্ট হাসপাতালে, যেটা উনি বলেছেন যে ব্যবস্থাপনা আছে, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে সেখানে টেকনোলজিস্ট বা একটা টিম ওয়ার্ক, ডাক্তার আছে টেকনোলজিস্ট নাই, বা টেকনোলজিস্ট আছে ডাক্তার নাই, এইসব বিড়ম্বনা আছে। সেগুলোকে অ্যাকচুয়ালি আমরা চেষ্টা করছি যে
ডাক্তারদের প্রমোশন দিয়ে, তাদের পদোন্নতি দিয়ে এবং নতুন পদ সৃষ্টি করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণ ডাক্তার যাতে কার্ডিয়াক সেবা দিতে পারে এবং টেকনোলজিস্টদের শূন্য পদ পূরণের ব্যবস্থাপনা হচ্ছে। সাথে সাথে এর সাথে নার্সেস এবং টিম ওয়ার্কের সাথে যারা জড়িত সবাইকে অ্যাকচুয়ালি সার্বিক অবস্থা উন্নতির জন্য, স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। এ ব্যাপারে আপনাদের সহযোগিতা এবং সহানুভূতি আপনারা একান্তভাবে কামনা করি এবং আজকে এখানে শেষ করে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আচ্ছা, একটু কেপিজে কর্তৃপক্ষ একটু আপনাদের ওদেরকে আমাদের সুযোগ দেওয়া উচিত। বেসিক্যালি দে ডিড এভরিথিং ইয়েস্টারডে। আমাদের মিটিং আছে, ওদেরকে আগে সুযোগ দেওয়া উচিত। ধন্যবাদ। শ্রদ্ধেয় স্যাররা সবাই এসছেন ঢাকা থেকে কষ্ট করে। গতকাল আপনাদের সামনে আমরা বলেছিলাম যে একটা ক্রিটিক্যাল পিরিয়ড যাচ্ছে আমাদের সবার প্রিয় তামিম ভাইয়ের। আল্লাহর রহমতে এই ক্রিটিক্যাল পিরিয়ডটা আমরা পুরোপুরি তো না করছি না, কিন্তু একেবারে যেইটা এক্সট্রিম ক্রিটিক্যাল পর্যায়ে ছিল আল্লাহর রহমতে আমরা সেটা ওভারকাম করে এসেছি। উনি সুস্থ আছেন, উনি খাওয়া দাওয়া করছেন, কথা বলছেন, ওনার ফ্যামিলির সাথে কথা বলেছেন, স্যারদের সাথে কথা বলেছেন। আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহর রহমতে উনি আমাদের মধ্যে ভালোভাবে আছেন। ইনশাল্লাহ আমরা ওনাকে সুস্থভাবে এখান থেকে ডিসচার্জ করতে পারবো। ডিসচার্জ কখন কিভাবে হবে এটা ওনাদের পারিবারিক সিদ্ধান্ত। স্যাররা সবকিছু ওনাদেরকে এক্সপ্লেন করেছেন, আমরা করেছি। তারপর ওনাদের পারিবারিক সিদ্ধান্তকে শ্রদ্ধা জানিয়ে ওনারা যেভাবে আমাদেরকে বলবেন আমরা সেভাবেই ওনাদেরকে কোঅপারেট করব। আমরা আরেকটা জিনিস একটু বলতে চাই, এই সুযোগটা আমি একটু নিতে চাই যেহেতু আমাদের শ্রদ্ধেয় স্যাররা আছেন। আমরা বিভিন্ন হাসপাতালে প্রচুর ব্রট ইন ডেথ পেশেন্ট পাই, অনেক কিন্তু এরকম কার্ডিয়াক পেশেন্ট হয়। এই ব্রট ইন ডেথ পেশেন্ট আপনারা যদি ব্রট ইন মানে যে হাসপাতালে আসতে পথেই মারা গেছে, এই সংখ্যাটা কিন্তু কম নয়। এইটার একটা বড় হচ্ছে সামাজিক যে অ্যাওয়ারনেস, সোশ্যাল অ্যাওয়ারনেসটা আসলে খুবই জরুরি। আমাদের স্যাররা অবশ্যই এটা নিয়ে কাজ করতেছেন, কিন্তু আপনারা আমাদের সচেতনতা তৈরিতে হেল্প করবেন, কারণ এই ব্রট ইন ডেথগুলো আমাদের জন্য অত্যন্ত পেইনফুল। কারণ যে রোগীটা হয়তো একদম ইয়াং একটা মানুষ যে কিনা বাড়িতে অ্যারেস্ট হয়ে গেছে, তাকে সঠিক সময় আনার মতো সময় পাওয়া যায় না, বোঝার মতো সময় পাওয়া যায় না। আপনাদের সবাইকে ধন্যবাদ ধৈর্য ধরার জন্য।